2000, 1000, 5000% চার্জ শো করছে এই ফুয়েল গেজ আইসি থেকে। তো কোয়ালকম সিপি ওয়ালা মোবাইল ফোনে যখন এই চার্জিং আইসিটি ব্যবহার করা হবে, তখন ফুয়েল গেজ আইসিটি আলাদা ব্যবহার করা হবে। আর এমটিকে সিপি ওয়ালা মোবাইল ফোনে ওই ফুয়েল গেজ আইসিটি কিন্তু আমাদের পাওয়ার আইসির ভিতরেই থাকে, এক্সট্রা বাইরে থাকে না। যদি এরকম কোনো সময় পার্সেন্টেজ 5000, 6000, 2000, 1000 উঠে যায়, আশেপাশে সমস্যার সমাধান না হয়, তাহলে আমাদের পাওয়ার আইসির কাজ করতে হয়। তাহলে এখন যেহেতু এটার জন্য আলাদাভাবে ফুয়েল গেজ আইসি ব্যবহার করা হয়েছে, তাহলে আমরা এই বিষয়গুলো চেক দেব। আর ফুয়েল গেজ আইসিটা আমরা দেখছি, কিন্তু তারপর আমরা দেখেন যে এইটা আমরা 5 নাম্বার পর্যন্ত দেখেছিলাম যে 5 নাম্বারে আপনাকে কি এটা চেক দিতে হবে। 5 নাম্বারে এই জিনিসটা আমরা চেক দেব। 5 নাম্বারের পর আমরা এটা যেমন এই চার্জ এটার জন্য আলাদা বলেছিলাম যে চার্জ শো করে না, তারপর আমরা আমাদের চেক দিতে হবে 6 নাম্বার হচ্ছে এটি, যে 6 নাম্বারে চার্জ ইনক্রিপ্ট, চার্জ শো করছে না স্ক্রিনে, তো এটা ঠিক আছে কি নাই। 1.8 ভোল্টেজ লাইনে 250 রিডিং, এবং প্রতিটা লাইনে আমরা 250 রিডিং পাবো। তারপর 7 নাম্বার হচ্ছে আমাদের এই সিরিয়াল ডাটা, সিরিয়াল ক্লক লাইন ওকে আছে কি নাই, 1.8 ভোল্টেজ আছে কি নাই, এগুলো আমাদের চেক দিতে হবে। তাহলে কোনটার পর আসসালামু আলাইকুম। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে যে বিকিউ আইসি, যে আইসিগুলো আমাদের মোবাইল ফোনে ব্যবহার হয়, চার্জিং আইসি, এই 24 পিনের আইসিটি, এটি অনেক সময় আমাদের কোয়ালকম সিপিওয়ালা মোবাইল ফোনও ব্যবহার হয়, আবার অনেক সময় এমটিকে সিপিওয়ালা মোবাইল ফোনও ব্যবহার হয়। কিন্তু আমরা সবচেয়ে বেশি এই আইসিটি দেখতে পাবো এমটিকে সিপিওয়ালা মোবাইল ফোনে। কোয়ালকম সিপিওয়ালা মোবাইল ফোনে খুব কম ব্যবহার হয়। কিন্তু যখন আমরা চার্জিং সার্ভিসিং এর কাজ করতে যাব, যে চার্জিং জনিত সমস্যা, তখন কোয়ালকমও কিভাবে কাজ করে এবং এমটিকে কিভাবে কাজ করে সেই বিষয়গুলোও কিন্তু আমাদের জানতে হবে। এখানে একই আইসি যখন কোয়ালকম সিপিওয়ালা মোবাইল ফোনে ব্যবহার হয়, তখন কিছুটা কাজ ভিন্নভাবে করে। আবার যখন এই আইসি এমটিকে সিপিওয়ালা মোবাইল ফোনে ব্যবহার হয়, তখন কিছুটা কাজ ভিন্নভাবে করে। ওই বিষয়গুলোই আমরা এখন ধাপে ধাপে আপনাদেরকে দেখিয়ে দেব। এটা 24 লেগের আইসি আমি নিয়ে একটা এখানে রেখেছি, এবং কোন পিনের কি নাম আমি এখানে দিয়ে রেখেছি। তো এটার বেশিরভাগ এই নামগুলো আমরা এমটিকে সিপিওয়ালা মোবাইল ফোনের ক্ষেত্রে দেখতে পাবো। কোয়ালকম সিপিওয়ালা মোবাইল ফোনের ক্ষেত্রে কিছু নাম চেঞ্জ হয়ে যায় এবং কিছু পিনের ব্যবহার হয় না। এখন আমি প্রথমত আপনাদেরকে দেখিয়ে দেবো যে কোয়ালকম সিপিওয়ালা মোবাইল ফোনে যদি আমাদের এই 24 লেগের আইসিটি ব্যবহার হয়, তখন কিভাবে কাজ করে। আর এই বিষয়টা যখন আমরা বুঝে যাব, তখন এর পরবর্তী যখন আমরা যাব যে 24 পিনের আইসি এমটিকে সিপিইউওয়ালা মোবাইল ফোনে কিভাবে কাজ করে, তখন আমরা ধাপে ধাপে সবগুলো বিষয় বুঝতে পারবো। আর পূর্বে অলরেডি কিন্তু আমরা দেখিয়েছি আপনাকে যে আমাদের চার্জিং পিন থেকে ডিএম, ডিপি, আইডি ল্যান বা ওভিপি আইসি কিভাবে কাজ করে, ওই বিষয়গুলো কিন্তু আমরা অলরেডি দেখেছি। এখন আমাদের চার্জিং আইসির বিষয়। এখন আমরা কিন্তু ওভিপি বিষয় নিয়ে আর আলোচনা করব না, কারণ ওগুলো পূর্বে একটা বিষয় নিয়েই আমরা আলোচনা করেছি, এটা কিভাবে কাজ করে। তো মূল বিষয় এখন আমরা এখানে চলে আসি, আমরা দেখি যে আমাদের এখানে 24 লেগের আইসিটি রাখা আছে। তো এই 24 লেগের আইসির ক্ষেত্রে দেখেন, এই আইসির নাম্বারের ক্ষেত্রে এই বিষয়টা প্রযোজ্য। এরকম আরো অনেকগুলো আইসি আছে যেটা সেম, যদি আইসির নাম্বার চেঞ্জ হয়ে যায়, অনেক সময় অনেক স্কিমেটিক দিয়ে যদি এই একই সিস্টেমে আপনি মিল পান, তাহলে কাজ একই, নাম্বার নেওয়া মিললো, আইসি লাগিয়ে দিল, কাজ করে। কিন্তু এই 24 লেগের আইসি কিছু চেঞ্জ আছে অনেকগুলো ভার্সনে, এই আইসির ভার্সনে অনেক সময় চেঞ্জ আছে, এটার 2 নাম্বার পিনে পি সেল কানেকশন দেওয়া আছে, অন্যটাতে 2 নাম্বার পিনে দেখা যাচ্ছে ডিএম লাইন দেওয়া আছে। তো এই জন্য আমরা নাম্বার না মিলিয়ে লাগাইলেও কাজ করে না। তো আমরা যখন একটা বিষয় বুঝে যাবো যে এই আইসি বা এই আইসির পিনগুলো আর কোন কোন আইসির সঙ্গে মিল আছে, তখন আমরা অনেক সময় কি আইসির নাম্বার ছাড়া মিলিয়েও লাগিয়ে দিতে পারি। কিন্তু এই যে এই বিষয়গুলো আগে আমাদের জানতে হবে। তো এখানে আমরা প্রথমে আমাদের একটি মোবাইলে 5 ভোল্ট প্রথমে ইন করে, এই 24 পিনের আইসি দিয়ে প্রথমে 2 পিনে ইন করে, পিন নাম্বার 1 আর পিন নাম্বার 24 দিয়ে 5 ভোল্ট প্রথমে ইন করে। তো 5 ভোল্ট আইসির ভিতরে ইন করার পর আইসির ভিতরে ইন হয়েছে কি হয়নি এটি বোঝার জন্য আমাদের চেক করতে হবে পিএমআইডি। এই হচ্ছে পিএমআইডি, অনেক সময় এমআইডি নামও থাকতে পারে।
এখানে আমরা একটা ক্যাপাসিটর পাবো প্যারালালে। তো এই ক্যাপাসিটর পাওয়ার পর এখানে আমরা পাবো 5 ভোল্ট, আর ভিভাস লাইনে আমরা পাবো 5 ভোল্ট। সেম ভোল্টেজটা এখানে পাবো। আর এই জায়গায় যদি আমরা ভোল্টেজটা পেয়ে যাই তখন আমরা বুঝবো যে আমার চার্জিং আইসির ভিতরে ভোল্টেজটা ইন করেছে। অনেক সময় আমরা ভুলবশত যেটা করি যে এখানে অনেক সময় ক্যাপাসিটর লাগানো থাকে, এই ক্যাপাসিটরের কাছে আমরা ভোল্টেজ চেক দিই। তো আমরা এখানে 5 ভোল্ট পেয়ে যাই, তখন আমরা ভাবি যে না আমার আইসির কাছে 5 ভোল্ট আসছে, ব্যাটারি কানেক্টরে কেন আউটপুট হয় না। এখানে একটা বিষয় হয়েছে যে আমাদের 5 ভোল্টটা এখান পর্যন্ত এসেছে, অনেক সময় এই পিনগুলা নষ্ট হয়ে যায়, প্রবলেম হয়ে যায়, তখন আমার আইসির ভিতরে ভোল্টেজ ইন করে না। তো এই জিনিসটা শিওর হওয়ার জন্য আমরা কি করব, আইসির ভিতরে এখানে 5 ভোল্ট পাশে ঠিক আছে, কিন্তু আইসির ভিতরে ভোল্টেজটা ইন হয়েছে কি হয়নি এটা বোঝার জন্য আমার এই হচ্ছে পিএমআইডি বা অনেক সময় এমআইডি লেখা থাকবে। এটা লেগাল আইসি তো পাবেন, যে কোনো চার্জিং আইসির ক্ষেত্রে বলালা আইসি আছে ওগুলোর ক্ষেত্রেও আমরা পাবো। তখন আমাদের স্কিমেটিক দিয়ে বের করতে হবে যে এই নাম্বারের আইসির পিএমআইডি কত নম্বর পিনে আছে বা কোন ক্যাপাসিটারতে বের হয়েছে, এটা স্কিমেটিক বা ডায়াগ্রাম দিয়ে আমরা বের করতে পারবো। তাহলে বিষয়টা বুঝতে পেরেছেন যে দ্বিতীয় চেক, প্রথম চেক আমরা কি করব যে 5 ভোল্ট এখানে আসছে কি আসে না, এটা একটা প্রথম চেক। তারপর দ্বিতীয় নাম্বার চেক হবে, এই দ্বিতীয় নাম্বারে চেক হবে পিএমআইডি তে আমার 5 ভোল্ট আছে কিনা। পিএমআইডি তে 5 ভোল্ট চলে এসেছে মানে আমার চার্জিং আইসির ভিতরে ভোল্টেজ ইন হয়েছে, এখন আমার ভোল্টেজটা আউট হবে। এরপর তৃতীয় নাম্বার অপশন হচ্ছে আমাদের 20 নাম্বার পিন এবং 19 নাম্বার পিন দিয়ে আমার সুইচিং SW1 SW2 মানে এটা হচ্ছে সুইচিং। এই সুইচিং হয়ে আমার এখানে একটা ভিপিএইচ কয়েলের মাধ্যমে 3.7 থেকে 3 পয়েন্ট, ধরুন আমরা সর্বনিম্ন 2 থেকে 4.2 ভোল্টেজ পর্যন্ত আমরা এই জায়গাতে পাবো। এবং এটার পাশাপাশি 21 নাম্বার পিনে একটা ক্যাপাসিটার যুক্ত থাকবে সিরিজে। এই যে আমাদের সেই ক্যাপাসিটারটা যেটা 21 নাম্বার পিনে থাকবে সিরিজে, এটাকে বলা হয় বিএসটি বা বুস্ট ক্যাপ, BOOST বুস্ট ক্যাপ। এই বুস্ট ক্যাপের এখানে আমরা 8 ভোল্ট পাবো এবং এই 8 ভোল্টটা সরাসরি আইসি থেকেই আউটপুট করে। তাহলে আমরা প্রথম 1 নাম্বার এটা চেক, দ্বিতীয় নাম্বার এটা, তৃতীয় নাম্বার আমরা দেখবো যে 3.7 থেকে 4.2 ভোল্টেজ আসছে নাকি, এটা হচ্ছে আমাদের তৃতীয় নাম্বারের চেক। এবং চতুর্থ নাম্বার চেক হবে আমাদের এই বুস্ট ক্যাপের এখানে 8 ভোল্ট আছে কিনা, এটা হচ্ছে তাহলে আমাদের চতুর্থ নাম্বারের চেক। তাহলে এতটুক যদি আমরা কাজ করার পর এই জায়গাতে এই ভোল্টেজগুলো পেয়ে যায় তখন আমরা বুঝবো যে আমাদের ইনিশিয়ালি আমাদের আইসি চার্জিং আইসি কাজ করছে। এটা হচ্ছে অ্যানালগ প্রসেসে কাজ করছে। এখন ডিজিটালি আমাদের যেহেতু এটা আমাদের দেখেন সিরিয়াল ক্লক আছে, এখানে আমাদের এখন ডিজিটালি করতে হবে, কারণ এই ডিজিটালি কাজটা কমান্ডের মাধ্যমে হবে, কখন কতটুকু চার্জের দরকার এই বিষয়টা মেজারমেন্টের জন্য। কিন্তু অ্যানালগলি আমাদের চার্জ আউটপুট হচ্ছে, এতটুকু আমরা বুঝে গেলাম। এবং দ্বিতীয় বিষয় হচ্ছে না, এবং এবং এই চতুর্থ বিষয় তো আমরা পেয়ে গেলাম। তারপর এই কয়েলের ভিপিএইচ কয়েলের প্রান্ত থেকে আমাদের এই যে SOS1 আর SOS2 এই দুইটা পিনের ভিতরে আবার এই ভিপিএইচ ভোল্টেজটা ব্যাক আসবে আইসির ভিতরে। এটি আসার পর আমার মোবাইল ফোনে ব্যাটারিকে চার্জ করার জন্য, এতক্ষণ যাবত আমি চার্জে দেওয়ার পর আমার চার্জিং ভোল্টেজটা কি আউটপুট হয়েছে, কিন্তু এখন পর্যন্ত ব্যাটারির কাছে যায়নি। আর এই ভোল্টেজটা আবার এই আউটপুট হওয়ার পর এই একই ভোল্টেজ আবার আমার চার্জিং এর ভিতরে ব্যাকে আসবে। ব্যাকে আসার পর এখানে আমার আইসির ভিতরে আবারও মসফেট আছে, ওই অনুযায়ী আমার এই যে ব্যাট 1 ব্যাট 2 তে এই ভোল্টেজটা এসে তারপর আমার ব্যাটারি কানেক্টরের কাছে আসবে। এখানে আমরা দেখা যাচ্ছে যে 4 ভোল্ট বা 4.2 3.7 এই ধরনের ভোল্টেজগুলো আমরা এখানে পেয়ে থাকি। এটা হচ্ছে ব্যাটারি কানেক্টরে। এতটুক হচ্ছে আমাদের প্রসেস। তো এটা হচ্ছে দেখা যাচ্ছে যে আমরা এই প্রসেসটাতে পাবো। এখন এইভাবে ভোল্টেজটা আসার পরও কিন্তু আমার মোবাইল ফোন চার্জ হবে না, আরো অনেকটি প্রসেস আছে। তাহলে আমি কত নাম্বার পর কোনটা চেক দিলে ভালো আছে আমি বলতেছি, এই বিষয়গুলো কিন্তু অবশ্যই আপনারা নোট করবেন। তারপর এতটুক হয়ে গেল, এরপর আমাদের একটি ভোল্ট, আমি এটা নিভিয়ে দিই, আপনারা খেয়াল করবেন, কাজের জন্য নিভিয়ে দিচ্ছি, কিন্তু পয়েন্টগুলো আপনারা শুরু থেকে মনে রাখবেন। তারপর আমাদের আরেকটি ভোল্টেজ, এই যে VLDO এখানে লেখা আছে, তো ভোল্টেজ এলডিও বা অনেক সময় এখানে লেখা থাকবে, যেমন কোয়ালকম সিপিওলা মোবাইল ফোনে লেখা থাকবে আর ই
জি এন। এই আর ই জি এন এ এখানে আমরা কিন্তু পাবো 5 ভোল্ট। আর এই আর ই জি এন এর এই 5 ভোল্ট আমরা আমাদের এটা ব্যাক হয়ে মানে এই 5 ভোল্টটা আমরা এখানে একটু মার্কিং করে নিই। আমাদের এই 5 ভোল্টটা এখান দিয়ে সরাসরি আমাদের এই একটা রেজিস্টার এখানে যে টিএস এই লাইনের এখানে দুইটা রেজিস্টার ব্যবহার হবে। আমি এখানে দেখিয়ে দিই, এভাবে একটা রেজিস্টার প্লাস এভাবে একটা রেজিস্টার দিয়ে আমাদের এই লাইনে যুক্ত থাকবে, আর এই লাইনটা এখানে এই একটা আমাদের প্যারালালে থাকবে এবং দোনোটাই রেজিস্টার হবে 10 কিলো ওহমসের। তো দেখেন যে এখান থেকে 5 ভোল্ট আসছে, এই 5 ভোল্টটা আমাদের এখান থেকে ডিভাইডেড সার্কিট, যেহেতু দোনোটারই মান সেম, তো এই 5 ভোল্ট এসার পর ডিভাইডেড হওয়ার পর আমাদের এই লাইনে তখন আমি এই টিএস লাইনে 2.5 ভোল্ট পাবো, মানে প্রায় হাফ হয়ে যাবে করে, কারণ সেম সেম আমাদের রেজিস্টার। আর ডিভাইডেড সার্কিট আমরা কিভাবে কাজ করে সেটা তো পূর্বে দেখেছি। তাহলে এই ভোল্টেজটা আমরা এখানে পাবো। এটা হচ্ছে আমাদের, দেখেন 4 নাম্বার পর্যন্ত আমরা চেক দিয়েছি, এটা হচ্ছে আমাদের 5 নাম্বার স্টেপ, যে এই 5 নাম্বারটা আমাদের চেক দিতে হবে, যেখানে 2.5 ভোল্টেজ আসছে কি আসে না, এবং এই রেজিস্টরে অনেক সময় নষ্ট হয়ে যায়, অনেক সময় যে প্যারালাল যদি রিমুভ হয়ে যায়, অনেক সময় দেখবেন যে এই যে প্যারালালে ছিল রেজিস্টার গ্রাউন্ড রিমুভ হয়ে যায়, সিরিজ হয়ে গেছে, তখন এখানে সরাসরি 5 ভোল্ট চলে যাচ্ছে, তখন আমার মোবাইল ফোন চার্জ হবে না। আর এটির কাজ কি দেখেন, এখান থেকে যে ভোল্টেজের রিজন, রিজন এটাকে আমরা রিজন বলবো, আর যখন এমটিকে সিপির ক্ষেত্রে নামটা একটু চেঞ্জ হয়েছে এটা, আর কোয়ালকমের ক্ষেত্রে নাম চেঞ্জ হয়েছে এটা। এই রিজন যে ভোল্টেজটা এখানে আসছে এবং টিএস, টিএস এ বোঝানো চেয়েছে থার্মাল সেন্স, কারণ আমাদের এই আইসিটি মোবাইল ফোন যখন আমরা চার্জ করি তখন এই আইসিটি গরম হয়, তো এই আইসিটির হিট সেন্স করে যে কি পরিমাণ গরম হয়েছে কি বিষয়, এই হিট সেন্স করে। তো এখানে অতিরিক্ত হিট হয়ে গেলে আমাদের চার্জ হতে দিবে না, এবং এই লাইনে যদি প্রবলেম হয়ে যায়, দেখেন টিএস এই লাইনের যদি 2.5 ভোল্ট না যায়, অনেক সময় যদি ভোল্টেজ কম যায় বা অনেক সময় আবার ভোল্টেজ বেশি চলে গেছে, এই অবস্থায় এই লাইনের কারণে আমার মোবাইল ফোন ফেক চার্জ অবস্থায় থাকবে বা ওভার হিটিং হচ্ছে, তখন এই ওভার হিটিং সেন্স করার পর আমার মোবাইল ফোনে চার্জ হতে দেবে না, আমি চার্জ সারাদিন লাগিয়ে রাখবো কিন্তু চার্জ বাড়বে না, তো চার্জ দেখাচ্ছে কিন্তু 1%ও চার্জ বাড়ছে না। তার মানে এই টিএস মানে এই 24 লেগের আইসির 22 নাম্বার পিন থেকে একটা 5 ভোল্ট আউটপুট হওয়ার পর ডিভাইডেড একটা সার্কিট হবে, এই ডিভাইডেড সার্কিটের মাধ্যম দিয়ে এই 11 নাম্বার পিনে একটা ভোল্টেজ আসবে, এবং এই ভোল্ট যে 5 ভোল্টটা এটা কিন্তু এই আইসি থেকে আউটপুট করছে, অন্য কোথা থেকে না, চার্জে লাগার পর এই আইসি থেকে আউটপুট করছে, আউটপুট করার পর এই লাইনে আসবে, আসার পর এই ভোল্টেজটা যদি আমাদের এখানে 2.5 ভোল্ট না আসে, কোনো সময় রেজিস্টর রিমুভ হয়ে যায়, কোনো সময় গ্রাউন্ড রিমুভ হয়ে গেছে, এই ধরনের বা কোনো সময় শর্টিং হয়ে গেছে, এই ধরনের প্রবলেমের জন্য আমার মোবাইল ফোন ফেক চার্জ অবস্থায় থাকবে, চার্জ বাড়বে না। তাহলে ফেক চার্জিং এর জন্য অবশ্যই আপনারা এই 22 নাম্বার এবং 11 নাম্বার পিনটা অবশ্যই ফোকাস দেবেন, এবং কোথায় কত ভোল্টেজ থাকবে এটা অবশ্যই খেয়াল রাখবেন। তাহলে ফেক চার্জিং এর বিষয় একটা পেলাম, এবং এখান থেকে মূলত আমাদের এই ফেক চার্জটাই বেশি আসে এই লাইন থেকে। তো এই লাইন এবং এই একই লাইন আবার যুক্ত থাকে এই রিজন নামের এই ভোল্টেজটা, আবারও আমাদের এখানে আমরা দেই এই যে পি সেল নামে পাওয়ার সিলেকশন, এখানে আর একটা 10 কিলো ওহমসের রেজিস্টর হয়ে দেখা যাচ্ছে যে এখানে আমাদের একটা 10 কিলো ওহমসের রেজিস্টর হয়ে এই লাইনের সঙ্গে যুক্ত থাকে, এটা হচ্ছে আমার পাওয়ার সিলেকশন। এই পাওয়ার সিলেকশনে আমার এখানে কি পরিমাণ অ্যাম্পিয়ার কাজ করতেছে ওটা নির্ণয় করে, এবং ওই অ্যাম্পিয়ার উপরে ডিপেন্ড করে তখন কিন্তু আমার মোবাইল ফোনের চার্জটা হয়। এই পাওয়ার সিলেকশন কোনো সময় যদি এই একই দেখেন এই একটাই লাইন 11 নম্বর পিন থেকে 2 নম্বর পিনও গেছে, আবার এখানে না এই 22 নম্বর পিন থেকে 2 নম্বর পিনও গেছে, 11 নম্বর পিনে এই একটাই কানেকশন যুক্ত আছে। যদি এই লাইনে কোনো সময় শর্টিং হয়ে যায়, রেজিস্টারটা নষ্ট হয়ে গেছে বা রেজিস্টারটা রিমুভ হয়ে গেছে, মানে পাওয়ার সিলেকশনের কাছে যদি কোনো সময় ভোল্টেজ না আসে, তখনও আমাদের মোবাইল ফোন চার্জ হবে না, ওই ফেক চার্জের পর্যায়ে চলে যাবে। কারণ এই পাওয়ার সিলেকশন, কারণ আমার ব্যাটারিতে কি পরিমাণ অ্যাম্পিয়ার লাগবে, কখন কতটুকু চার্জ লাগবে, এই বিষয় মানে দিতে হবে, এই বিষয়গুলাই মূলত এটা সিলেক্ট করে। তো এটাই হচ্ছে যে আমাদের পাওয়ার সিলেকশনের কাজ।
তাহলে এই পিনের বিষয়টা বুঝতে পারলেন যে এই পিনের কারণেও আমাদের মোবাইল ফোন চার্জ হবে না, ফেক চার্জ অবস্থায় থাকবে। তাহলে আমাদের এই বিষয়টাও অবশ্যই ফোকাস দিতে হবে। এটা হচ্ছে পাওয়ার সিলেকশন। মূলত এই আইসি থেকে কতটুকু ভোল্ট আমার আউটপুট করে ব্যাটারি কানেক্টর দিতে, মানে ভোল্টেজ তো আমরা পাচ্ছি, কিন্তু কত অ্যাম্পিয়ার দিতে হবে ওই অ্যাম্পিয়ারের ওইটাই ডিপেন্ড করে এই পাওয়ার সিলেকশনের উপরে। এই হচ্ছে যে আমাদের বিষয়। আর কোয়ালকম সিপিওয়ালা মোবাইল ফোনে যদি এই আইসিটি ব্যবহার হয় তাহলে এই পিজি লাইন এটা ব্যবহার হয় না, স্ট্যাট এই লাইনটি ব্যবহার হয় না। তারপর এতটুক হয়ে যাওয়ার পর ইনিশিয়ালি আমাদের ডিজিটাল সার্কিট কাজ করার জন্য প্রস্তুত। তো ডিজিটাল সার্কিট দেখেন যে আমাদের এটাই চলে আসে সরাসরি সিপিইউর সঙ্গে, সিপিইউ এটা হবে কোয়ালকম। তো এই হচ্ছে আমাদের কোয়ালকম সিপিইউ। তো এই কোয়ালকম সিপিইউতে এখন আমরা যখন আমরা প্রোটোকলের বিষয় তো জানি, যে প্রোটোকল একটা কোড পাঠায়, ওই কোড রিসিভ করার পর কি তথ্য আবার তখন আমাদের রিটার্ন আসে। আর এই কোয়ালকম সিপিইউ মোবাইল ফোনে কাজ করার জন্য কি লাগে, অবশ্যই আমাদের 1.8 ভোল্টেজ লাগবে, সেটা পুল আপ করে, আমাদের পুল আপ করে 1.8 ভোল্টেজ লাগবে। এই ভোল্টেজটা আসে পাওয়ার আইসি থেকে। দেখেন এই একই আইসি যদি এমটিকে সিপিইউ মোবাইল ফোনে ব্যবহার হয় তাহলে আমরা এই 1.8 ভোল্টেজ পাবো না প্রোটোকলের লাইনে, কিন্তু যখন কোয়ালকম সিপিইউ মোবাইল ফোনে ব্যবহার করেছি তখন 1.8 ভোল্টেজ আমরা পাচ্ছি। এই লাইন দুইটি আমাদের কি, আমাদের ডিজিটালি এখানে আমাদের দেখা যাচ্ছে যে এটা ক্লক, সি এল কে আর ডি এ ডাটা, এসডিএ হবে এটা আমাদের, এস ডি এ। তো সিরিয়াল ডাটা সিরিয়াল ক্লক, এই লাইনটির মাধ্যমে আমাদের কোড পাঠাবে। এই কোড তখন এখানে আমাদের চেক দিবে যে আমাদের ইনিশিয়ালি আইসির ইনপুট আউটপুট এর সমস্ত বিষয় পর্যক্রম, পাওয়ার সিলেকশন, থার্মাল সেন্সর, সমস্ত কিছু বিষয় ঠিক আছে কিনা এগুলোর উপরে ডিপেন্ড করে। তারপর এখানে আরেকটা বিষয় যে দেখেন আইএনটি, এই আইএনটি লাইনটিও আমার সিপিইউর সঙ্গে যুক্ত থাকবে এবং এখানে একটা 10 কিলো ওহমসের রেজিস্টর ব্যবহার হয়, এখানেও একটা 10 কিলো ওহমসের রেজিস্টর ব্যবহার হয় এবং এখানে একটা 1.8 ভোল্টেজ দেওয়া হয় পাওয়ার এসি থেকে। অনেক সময় যে এই ভোল্টেজ যেটা এসছে L5 থেকে, এখানেও আমাদের L5 থেকে একটা পাওয়ার আইসি থেকে 1.8 ভোল্টেজ আসবে। এটা হচ্ছে চার্জ, সিএইচজি লেখা থাকে, CHGINT, চার্জ ইনক্রিপ্ট। কোয়ালকম সিপিইউ মোবাইল ফোনে যখন এটি ব্যবহার হবে, এই চার্জ ইনক্রিপ্ট এই লাইনে যদি সমস্যা হয়, ভোল্টেজ না আসে, তাহলে আমার মোবাইল ফোনের স্ক্রিনে চার্জ শো করবে না চার্জে লাগার পর। তো এটা যখনই আমাদের আসবে এই যে এই লাইনটাতে 1.8 ভোল্টেজ দিয়ে যখন এটা আমার সিপিইউর কাছে যাবে, তখন আমার মোবাইল ফোন চার্জ ডিসপ্লেতে শো করবে। আর এই লাইনে যদি প্রবলেম হয়ে যায় তো আমার মোবাইল ফোন ডিসপ্লেতে চার্জ শো করবে না। তাহলে অবশ্যই যখন আমাদের এই একই আইসি এমটিকে সিপিইউ মোবাইল ফোন ব্যবহার করা আছে তখন একই ফর্মুলায় কাজ করে, কিছুটা চেঞ্জ আছে, ওটা আমরা এমটিকে সিপিইউ মোবাইল আলোচনা করবো তখন বলবো। কিন্তু কোয়ালকম সিপিইউতে যখন ব্যবহার করি তখন এই চার্জ ডিটেকশনের জন্য এটা কাজ করে। যে আপনি মোবাইল ফোন চার্জে লাগিয়েছেন, চার্জে রিমুভ করেছেন, এটা হচ্ছে যে চার্জ ডিটেকশনের জন্য এটা ব্যবহার করা হয়। তারপর এই পিনটি ব্যবহার করা হয় না, এটা এনসি, এই পিনটি এনসি। তো এতটুকু হলো। এখানে আরেকটা এটা নিম্নে দিই। আর এখানে আরেকটা বিষয় হচ্ছে যে সিই চার্জ ইনাবলে, এই কোয়ালকম সিপিইউ মোবাইল ফোনের ক্ষেত্রে এখানে আমাদের এই রেজিস্টরটি গ্রাউন্ড থাকবে, এখানে একটা আমাদের 10 কিলো ওহমসের রেজিস্টর ব্যবহার হয়, এটা কোয়ালকম সিপিইউ মোবাইল ফোনের ক্ষেত্রে। এখন এই রেজিস্টর রিমুভ হয়ে গেলে আমরা কি প্রবলেম ফেস করব, এই রেজিস্টর অনেক সময় রিমুভ হয়ে গেলে আমাদের অনেক সময় মোবাইল চার্জ হবে, কিন্তু একটা ফিক্সড পার্সেন্ট, যেমন হয়তো 50%, 70%, 100% যে দাঁড়িয়ে থেকে গেছে, বা 80% এটার উপর দাঁড়িয়ে থেকে গেছে, এটা বাড়া কমা হচ্ছে না। এই ধরনের প্রবলেম আমরা ফেস করব এই লাইনের কারণে, 9 নাম্বার পিনের কারণে। তো এটা আমাদের যদি চার্জ এই ধরনের ফিক্সড পার্সেন্টে দাঁড়িয়ে আছে বা এই ধরনের প্রবলেম, তখনও আমরা এই বিষয়টা ফোকাস দেবো। আর ফিক্সড পার্সেন্টের ক্ষেত্রেও আমার এই সিরিয়াল ডাটা সিরিয়াল গুলো এই লাইনের ক্ষেত্রেও সেম প্রবলেমটা আসবে। কারণ সিরিয়াল গুলোকে যদি আমাদের 1.8 ভোল্টেজ মিসিং হয়ে যায়, ডাটার লাইন মিসিং হয়ে যায়, তখনও আমাদের এই অনেক সময় এরকম পার্সেন্টেজের গড়মিল, হয়তো একটা পার্সেন্ট 20%, 50%, 70% যা দাঁড়িয়ে গেছে, ও পার্সেন্ট কমা বাড়া হচ্ছে না, চার্জে লাগিয়ে রাখেছি, চার্জ শো করছে, সবই হচ্ছে, কিন্তু ওই পার্সেন্ট কমা বাড়া হচ্ছে না। ওই পার্সেন্ট কমা বাড়া না হলে আমরা এই লাইন এবং এই সিরিয়াল ডাটা সিরিয়াল গুলো লাইনগুলো অবশ্যই
চেক দেব। তাহলে এতটুক বিষয় আমরা বুঝতে পেরেছি। এখন এই একই আইসি মানে এই আইসিটি যখন কোয়ালকম সিপিওয়ালা মোবাইল ফোনে ব্যবহার হয় তখন আমাদের ফুয়েল গেজ নামে একটা আইসি আছে যেটি ব্যবহার হয়, যেটার কাজ হচ্ছে আমার মোবাইল ফোনের বর্তমান কত অ্যাম্পিয়ার আছে বা চার্জ আছে বা পার্সেন্টেজের যে একটা বিষয়, সেই বিষয়টা শো করা ডিসপ্লেতে। যখন আমার 20% আছে 21% হতে হবে, বা 20% আছে চার্জ ব্যবহার করেছি 19% আসতে হবে। এই জিনিসটাকে মেনটেনের জন্য একটা ব্যবহার করা হয় ফুয়েল গেজ আইসি। আপনি যদি স্কিমেটিক ডায়াগ্রামে ফুয়েল গেজ লেখেন সার্চ দেন পেয়ে যাবেন। তাহলে এই লাইনটি কিভাবে কাজ করে আমরা এখানকার নিভিয়ে দিই। তো ফুয়েল গেজ আইসিটি এখানে যেমন আমি স্কিমেটিক দিয়ে রেখেছি, আমি আপনাদেরকে চাইলে এখানে দেখাতে পাচ্ছি। যেমন এখানে দেখেন যে ফুয়েল গেজ এই লেখাটি লিখলেই আপনি পেয়ে যাবেন যে বিন পিন কানেক্টেড টু ব্যাটারি এনটিসি রেজিস্টার। মূলত এখান থেকে আমাদের এই ফুয়েল গেজ আইসি থেকে আমার কত ভোল্টেজ আসা যাওয়া, অ্যাম্পিয়ার ব্যাটারিতে কি ভোল্টেজ আছে, এই সমস্ত বিষয়গুলো নির্ণয় করে। তো কিভাবে কাজ করে আমরা দেখি। এখান থেকেও আমাদের পার্সেন্টেজের গড়মিল দেখায়। অনেক সময় আপনারা হয়তো ফেসবুক ইউটিউবে অনেক ভিডিও আপনারা দেখতে পারেন, যেটাতে দেখবেন যে অনেক সময় পোস্ট করে যে ওনার মোবাইলে 500% চার্জ, 2000%, 5000%। এই যে পার্সেন্টেজের গড়মিলটা হয়ে যায় আমাদের এই ফুয়েল গেজ আইসি থেকে। এই আইসি শর্ট হয়ে যাওয়া, খারাপ হয়ে যাওয়া, লাইন মিসিং, তখনই আমাদের এভাবে হঠাৎ করে দেখা যায় চার্জে লাগিয়ে রেখেছেন 2000, 1000, 5000% চার্জ শো করছে এই ফুয়েল গেজ আইসি থেকে। তো কোয়ালকম সিপিওয়ালা মোবাইল ফোনে যখন এই সিপি এই চার্জিং আইসিটি ব্যবহার করা হবে তখন ফুয়েল গেজ আইসিটি আলাদা ব্যবহার করা হবে। আর এমটিকে সিপিওয়ালা মোবাইল ফোনে ওই ফুয়েল গেজ আইসিটি কিন্তু আমাদের পাওয়ার আইসির ভিতরেই থাকে, এক্সট্রা বাইরে থাকে না। যদি এরকম কোনো সময় পার্সেন্টেজ 5000, 6000, 2000, 1000 উঠে যায়, আশেপাশে সমস্যার সমাধান না হয়, তাহলে আমাদের পাওয়ার আইসির কাজ করতে হয়। তাহলে এখন যেহেতু এটার জন্য আলাদাভাবে ফুয়েল গেজ আইসি ব্যবহার করা হয়েছে, তাহলে আমরা এই বিষয়গুলো চেক দেব। আর ফুয়েল গেজ আইসিটা আমরা দেখছি, কিন্তু তারপর আমরা দেখেন যে এইটা আমরা 5 নাম্বার পর্যন্ত দেখেছিলাম যে 5 নাম্বারে আপনাকে কি এটা চেক দিতে হবে। 5 নাম্বারে এই জিনিসটা আমরা চেক দেব। 5 নাম্বারের পর আমরা এটা যেমন এই চার্জ এটার জন্য আলাদা বলেছিলাম যে চার্জ শো করে না। তারপর আমরা আমাদের চেক দিতে হবে 6 নাম্বার হচ্ছে এটি, যে 6 নাম্বারে চার্জ ইনক্রিপ্ট, চার্জ শো করছে না স্ক্রিনে, তো এটা ঠিক আছে কি নাই। 1.8 ভোল্টেজ লাইনে 250 রিডিং, এবং প্রতিটা লাইনে আমরা 250 রিডিং পাবো। তারপর 7 নাম্বার হচ্ছে আমাদের এই সিরিয়াল ডাটা, সিরিয়াল ক্লক লাইন ওকে আছে কি নাই, 1.8 ভোল্টেজ আছে কি নাই, এগুলো আমাদের চেক দিতে হবে। তাহলে কোনটার পর কোনটা চেক দিতে হবে আমাদের চার্জিং এর জন্য, কথাগুলো অবশ্যই মনে রাখেন। আর কোন লাইনের কারণে চার্জ স্ক্রিনে শো করে না, কোনটার কারণে ফেক চার্জিং, চার্জ ডিসপ্লেতে একটা একরকম চার্জ দেখে শো করে থেকে যায়, এই বিষয়গুলো আমরা এখানে দেখলাম। তারপর এখানে এই যে সিরিয়াল ক্লক, সিরিয়াল ডাটা, এই লাইনের কারণে বা অনেক সময় এই লাইনের কারণেও যদি রেজিস্টারগুলো রিমুভ হয়ে যায়, অনেক সময় অটোমেটিক চার্জ, আপনি মোবাইল ফোন চার্জে লাগাননি কিন্তু ডিসপ্লেতে চার্জ শো করতেছে। তো এই সিরিয়াল ক্লক, সিরিয়াল ডাটা, এই লাইন প্লাস এই যে সিই, এই লাইনের কারণেও এই প্রবলেমটা হয়ে যায়। যখন এই লাইনের ভোল্টেজ মিসি বা এই লাইন শর্টিং বা কোনো ধরনের প্রবলেম, তখন হয়তো অনেক সময় সেন্স করে যে এখানে একটা প্রবলেম হয়েছে, ওটার উপরে তখন দেখা যাচ্ছে যে অনেক সময় আমাদের ডিসপ্লেতে এই পার্ট চার্জ অটোমেটিক শো করছে কিন্তু আমি মোবাইল ফোন চার্জে লাগাইনি। এই বিষয়টা অবশ্যই আমরা খেয়াল রাখবো। আর ফেক চার্জের বিষয়টা আমরা বলেছিলাম এই বিষয়টি, এবং ফেক চার্জের এটার পাশাপাশি আমাদের আরেকটা ফেক চার্জের জন্য দায়ী থাকে এখানকার যে এই বুস্ট ক্যাপের এখানে যে 8 ভোল্ট আছে, এই 8 ভোল্ট অনেক সময় যদি না আসে, চার্জে লাগিয়ে রেখেছি ওখানে 3.72 ভোল্টেজ আছে, কিন্তু আপনার মোবাইল ফোন চার্জ বাড়ছে না, ফেক চার্জ, তখনও এই বুস্ট ক্যাপের কারণে এখান থেকে হতে পারে। তো অনেক সময় এখানে ভোল্টেজ কম আছে, বা অনেক সময় এই বুস্ট ক্যাপের ভোল্টেজ আমরা তো সাধারণত জানি যে ক্যাপাসিটরতে ভোল্টেজ পার হয় না, ডিসি ভোল্টেজ, এ ভোল্টেজ এখানেই থাকে, এদিকের ভোল্টেজ এখানে থাকে, শুধু এখান থেকে একটা ফ্রিকোয়েন্সি জেনারেট হয়, এখানে আমরা ফ্রিকোয়েন্সিও পাবো। তো এই ফ্রিকোয়েন্সিটাই মূলত আমাদের পাসিং হয়। আর তাহলে এখান থেকে ফেক চার্জিং এর জন্য আমরা পেলাম। আবার এই যে ভিপিএইচ কয়েলটা আছে, অনেক সময় এই ভিপিএইচ কয়েলে ডিস্টার্ব হয়ে যায়। আমরা সাধারণত জানি যে যেখানে ভিপিএইচ কয়েলটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে যে আমাদের বাক কয়েল। এই বাক কয়েলের কাজ তো আমরা পূর্বে দেখেছি যে এটার কাজ হচ্ছে অ্যাম্পিয়ার বৃদ্ধি করা। আর আমার মোবাইল ফোনে বেশি অ্যাম্পিয়ার, এই যে ভোল্ট মানে এখানে যে 3.7 থেকে 4.2 ভোল্টেজ আসবে, এটা পাশাপাশি যে আমার অ্যাম্পিয়ার আসা দরকার, ওই অ্যাম্পিয়ারটা বৃদ্ধি করে আমার ব্যাটারির কাছে আসবে, তারপর আমার মোবাইল ফোন চার্জ হবে। শুধু ভোল্টেজ 3.7 ভোল্টেজ আসছে আর অ্যাম্পিয়ার লো, আমার ব্যাটারিতে চার্জ হবে না, তখনও ফেক চার্জ। তো
কোনো সময় ফেক চার্জ যদি আসে তখন আমরা চাইলে এই কয়েলটাও আমরা ভিপিএইচ কয়েলটাকেও চেঞ্জ করে দেখবো। দেখেন যে শুধু ফেক চার্জটাই কয় জায়গা থেকে আসছে। তাহলে এই ফেক চার্জের যে সময় যখন আসবে তখন আপনারা এই জায়গাগুলো ফোকাস দেবেন, আমি যে এই বিষয়টা বললাম। তাহলে এতটুকু আমরা এখন বুঝতে পেরেছি যে কোনটার পর কোনটা চেক দিতে হবে, ফেক চার্জের জন্য কোন কোন বিষয়গুলো ফোকাস দিতে হবে। এখন ফুয়েল গেজ আইসি কিভাবে কাজ করছে সেই বিষয়টা আমরা দেখি। তো ফুয়েল গেজ আইসি এখানে আমাদের মোটামুটি যখন ব্যবহার হয়, এটা 9 পিনের ব্যবহার হয়, 9 বলের। তো এগুলো প্রায় আমরা ফোনে পাবো, এই ধরনের আইসি গুলো অনেক সময় হাওয়াই, স্যামসাং, এমআই, ভিভো প্রায় পাবো। এরকম ফুয়েল গেজ এক্সট্রা করে অনেক মোবাইল ফোনে ব্যবহার হয়। এই ফুয়েল গেজ আইসিটা অনেক মোবাইল ফোনে ব্যবহার হয়, আমরা হাওয়াই অনেক মোবাইল ফোনে পেয়েছি। তো এই সিরিয়াল ডাটা সিরিয়াল এটা কিন্তু আমাদের একটা ডিজিটাল আইসি, এখানেও আমাদের সিরিয়াল ডাটা এবং সিরিয়াল ক্লক এই লাইন দুটা কি এখানে ফুয়েল গেজ আইসির সঙ্গে কানেকশন থাকবে। এই ফুয়েল গেজ আইসির সঙ্গে কানেকশন থাকবে এবং এখানে আরেকটা বিষয় হচ্ছে আমাদের যে এই ব্যাটারি থেকে যে ভোল্টেজটা আসবে, মানে চার্জিং এসি থেকে ব্যাটারি কানেক্টরের কাজ, এখানে একটা রেজিস্টর ব্যবহার হয় খুব কম অংশের 0.0 ওমসের, এটাকে আমরা কারেন্ট সেন্স বা সান রেজিস্টর বলি। তো এই হওয়ার পর আমাদের ব্যাটারি কানেক্টরে 4 ভোল্ট চলে আসলো। এখান থেকে দুইটি লাইন আবার যাবে আমাদের এখানে এই ফুয়েল গেজ আইসির কাজ। তো বর্তমান এটির নাম থাকবে এস আর এন আর এস আর পি। তো সেন্স রেজিস্ট্যান্স নেগেটিভ, সেন্স রেজিস্ট্যান্স পজিটিভ। তো এখানে আমাদের এই চার্জটা যে আসছে এই দুইটার মাধ্যমে নির্ণয় করে যে আমার ব্যাটারিতে কি পরিমাণ ভোল্টেজ আছে, আবার কত পরিমাণ কি পরিমাণ ভোল্টেজ আসছে, কি পরিমাণ অ্যাম্পিয়ার আসছে, ভোল্টেজ আসছে, এই সমস্ত বিষয়টা এই ফুয়েল গেজ আইসি নামে এই লাইনটা কি করে, রেসপন্স করে। আমি হয়তো পিন গালা একটু উলট পালট দেখাচ্ছি, যখন স্কিমেটিকটা কাজ করবো তখন আমরা পিন গালা কাজ করবো, যে কি কি কাজটা করে আমি সেই বিষয়টা আপনাকে দেখাচ্ছি। পিনটা হয়তো আমার উল্টা পাল্টা হয়ে যেতে পারে। তো এই হচ্ছে যে আমাদের এই কারেন্ট সেন্স রেজিস্টর। এবার এই কারেন্ট সেন্স রেজিস্টরের কারণেও আমার অনেক সময় মোবাইল ফোন ফেক চার্জ অবস্থায় থাকবে। কেন? অনেক সময় এই রেজিস্টর গুলো মনে করে যে সাধারণ রেজিস্টর, ধরার মাত্র বিপ দিচ্ছে, তখন অনেকে কি করে এটাকে জাম্পার করে দেয়। এই জাম্পার করে দেওয়ার কারণেও আমার মোবাইল ফোনে ফেক চার্জ আসবে। আর এটা ব্যাটারির ভি ব্যাট লাইনে কিন্তু ব্যবহার হয়েছে, VBAT, এই ভি ব্যাট লাইনেই ব্যবহার হয়েছে। এটার কারণেও আমার মোবাইল ফোন ফেক চার্জ অবস্থায় থাকবে। তো ফেক চার্জের জন্য এটা অবশ্যই খেয়াল রাখবেন। এটার আশেপাশে অনেক সময় মরিচা লেগে যায় বা প্রবলেম হয়ে যায়, বা অনেক সময় যে এখান থেকে চিকন যে লাইনগুলো যায় এটা যদি মিসিং হয়ে যায়, লাইন কেটে যায়, তখন আমার মোবাইল ফোন ফেক চার্জ আসবে। কারণ অ্যাকুরেট এখান থেকে যে রিডিংটা নিতে পারছে না, কারণ এখানে এটা আমাদের ডিজিটাল আইসি, এটা পুরা রেসপন্স করছে। তারপর আরেকটা আমাদের এখানে যে TH মানে থার্মাল, TH থার্মাল, এই একটা লাইন আসবে, যে লাইনটা আমাদের এখানে যুক্ত হবে। তো এই কোয়ালকম সিপল মোবাইল ফোনে যদি এই আইসি ব্যবহার করা হয় লেগাল, মানে আমাদের BQ আইসি, তখন এই লাইনে আপাতত আমরা চার্জে লাগার পর আপাতত ভোল্টেজ পাবো না, 0 ভোল্টেজ থাকে। তো এখানে আবার একটা বিষয় আছে যে এটি আসবে, আসার পর এখানে একটা অন মেগা ওহমসের একটা রেজিস্টর ব্যবহার হয়। এই অন মেগা ওহমসের একটা রেজিস্টর ব্যবহার হয়ে আমাদের চলে যায় এখানে একটা পিনে, যেই পিনের এই পিন। তো এই পিনে এভাবে আসবে, এটা হচ্ছে যে অন মেগা ওহমসের। এটা মানে থার্মাল সেন্স, মানে আমাদের ব্যাটারি লাগানো হয়েছে কি হয়নি, ব্যাটারি অ্যাক্টিভ হয়েছে কি হয়নি, এই বিষয়টা এখান থেকে রেসপন্স করবো। ব্যাটারি টেম্পারেচার হাই বিষয়গুলা, ব্যাটারি কি পরিমাণ হিটিং আছে, এটাও এখান থেকে সেন্স করছে। এই হচ্ছে যে এটা আমাদের একটা বিষয়। তারপর আরেকটা বিষয় আছে যেটা আমাদের সিপিউর সঙ্গে যুক্ত থাকবে, এটার নাম হচ্ছে GPIO। এটা আউট হবে, GPIO আউট। তো এই লাইনটা আমাদের যাবে সিপিউর সঙ্গে, কারণ এই পুরা রেসপন্স এখান থেকে যাবে যে আমার ব্যাটারির এটা কি, এই লাইন এদিক সব ওকে কি আছে এখানে, এখান থেকে একটা সিগন্যাল যাবে। এই লাইনেও আমাদের একটা 1.8 ভোল্টেজ আছে একটা রেজিস্টরের মাধ্যমে, এই ভোল্টেজটা আছে আমাদের পাওয়ার এসি থেকে, এবং রেজিস্টরটা ব্যবহার হয় 5.1 কিলো ওহমসের। তো এটি যাওয়ার পর তখন আমার এটা বুঝতে পারে যে এখন আমার ব্যাটারি এখানে এখানে কি রেজাল্ট, এই রেজাল্টটা তখন এখানে যাবে। তারপর আমার এই প্রোটোকল এখানে একটা কোড পাঠায়, যে কোডটার মাধ্যমে যে এটার
কার্যকলাপ কি, কোনো এখানে লাইন মিসিং বা প্রবলেম, এটার উপরে ডিপেন্ড করার পরও আমার মোবাইল ফোনে এখানে তখন অ্যাম্পিয়ার বৃদ্ধি করে চার্জ পাঠাই। যদি আমার এই ফুয়েল গেজ আইসিতে কোনো সময় ডিস্টার্ব হয়ে যায়, তখনও আমার মোবাইল ফোন চার্জ হবে না। এখানেও আমার মোবাইল ফোন এই লাইনে যদি কোনো সময় প্রবলেম হয়ে যায়, এই লাইনে কোনো সময় প্রবলেম হয়ে যায়, তখন আমাদের অনেক সময় মোবাইল ফোন চার্জ বাড়তে দেয় না, ওটাও আপনার ফেক চার্জ অবস্থা থেকে যাবে। আর এটা তো আমরা দেখাইলাম যে ফেক চার্জের জন্য এখানেও দায়ী, কারণ এটা পুরা বিষয়টা মেনটেন করছে। যেমন আমরা মোটর সাইকেল বা এগুলো যখন আমরা গাড়িগুলো ব্যবহার করি, তখন আমরা তেল লোড করলে কতটুক তেল আছে কতটুক নেই, যে বিষয়টা মেনটেন করে, এই জিনিসটাই হচ্ছে আমার এই বিষয়টা মেনটেন। এখন আপনি মিটারে দেখছেন তেল ট্যাঙ্কিতে লোড, মিটারে দেখছেন যে তেল নাই, মিটার ডিস্টার্ব, তখন কি আপনি নিজে থেকে গাড়ি নিয়ে বের হবেন না যে আমার তো তেল নাই, কিন্তু আপনার তেল লোড আছে, মিটারে ডিস্টার্ব। এই একই জিনিস এখানে যখন দেখবেন যে আপনার এদিক সব ঠিক আছে, কিন্তু এই ফুয়েল গেজ আইসি অ্যাকুরেট রিড করতে পারছে না যে ওনার ব্যাটারিতে কি অবস্থা বা চার্জ কতটুকু দিচ্ছে, তখন এই জিনিসগুলো যে সিরিয়াল ডাটা সিরিয়াল এটার মাধ্যমে আমাদের এই যে জিপি আউটের মাধ্যমে আমাদের এখান থেকে দেখা যাচ্ছে যে এই তথ্যটা যাবে, তারপরে সিরিয়াল ডাটা সিরিয়াল ক্লক এটা প্রসেসিং করবে। কারণ এই বিষয়টা যখন ভোল্টেজটা এখানে চলে আসবে, তখনই এখান থেকে একটা সিগন্যাল সিপিউর কাছে যাবে, এবং এই ভোল্টেজটা কিন্তু পাওয়ার এসে থেকে আসবে। আসার পর তখন সিপিইউ এখানে আমাদের যেহেতু ডিজিটাল আইসি প্রোটোকলের মাধ্যমে এখানে আর একটা অ্যাড্রেস পাঠাবে, কোড, যে এই আইসিটি বাকি কত দূর কমপ্লিট আছে। এটি ঠিক থাকার পর তখন আমার মোবাইল ফোন চার্জ করার জন্য ফুল যে অ্যাম্পিয়ার দরকার তখন কাজ করবে। এইভাবে মূলত আমাদের এই 24 লেগের যে আইসিটি আছে কাজ করে। আর এখানে Q1 মানে এখানে মসফেট অন মূলত বেঁধেছি, সেটা এটা আমার পাওয়ার বটমের লাইন, এটা আমার পাওয়ার বটমের সঙ্গে যুক্ত থাকবে। তো পাওয়ার বটমে একটা এরকম ডায়োড লাগা থাকবে, দিয়ে আমাদের এই লাইনটা চলে যাবে পাওয়ার বটমের কাছে। তাহলে আশা করি আপনারা বিষয়গুলো বুঝতে পারছেন যে এখন থেকে আমাদের এই চার্জিং এসে কাজ করতে গেলে কোন কোন লাইনগুলো ফোকাস দিতে হবে। প্রায় দেখেন এরকম প্রায় বিষয় আবার এমটিকে সিকুলা মোবাইল ফোনে মিল আছে। আমরা কোয়ালকমের বিষয়টা জানলাম কেন, দেখেন এখান থেকে একটা নতুন একটা বিষয় পেলেন যে আমাদের ফুয়েল গেজ নামে একটা আইসি ব্যবহার হয় এখানে। এটার কারণেও আমার মোবাইল ফোন কি হয়, এই ফুয়েল গেজ আইসির কারণে ওই যে অনেক সময় 1000 2000 বা 500% চার্জ শো করে, এই আইসি যদি ডিস্টার্ব হয়ে যায়, খারাপ হয়ে যায়, অনেক সময় এইটার কারণেও আমার মোবাইল ফোন চার্জ হতে দেবে না, ফেক চার্জ অবস্থায় মোবাইলটা থেকে যাবে, কারণ অ্যাকুরেট রিড করতে পারছে না। এখান থেকে দেখেন এসআরপি এসআরএন, কারণ কতটুক চার্জ আছে কতটুক নেয়, এই সমস্ত কতটুক চার্জ আসছে, এই সমস্ত বিষয় এখানে নির্ণয় করে। তো এই যে যখন আমরা চার্জে দিই না, যখন আমরা চার্জ থেকে রিমুভ করে নিয়ে আমার মোবাইল ফোন যখন ব্যবহার করি, তখনও এখানে এইটার রেসপন্স করে দেখেন কতটুকু ব্যাটারিতে চার্জ আছে আর কি পরিমাণে চার্জ দেখা যাচ্ছে যে ড্রেন হচ্ছে, মানে চার্জ যাচ্ছে, অন্য অন্য আইসি ব্যবহার করছে, ওটার উপরে ডিপেন্ড করে তখন আমার মোবাইল ফোনের পার্সেন্টেজ কমা বাড়া হয়। ছিল 50, 49, 58, এভাবে কমতে কমতে পার্সেন্টেজ কমে, তখনও রেসপন্স করে। আবার যখন আমার মোবাইল ফোন চার্জে লাগাই, তখনও রেসপন্স করে যে না আমার এখান থেকে কত ভোল্টেজ কি অ্যাম্পিয়ার এখানে আসছে, ওটাও এখানে রেসপন্স করছে। আর বর্তমান আমার ব্যাটারিতে কত পার্সেন্ট চার্জ আছে বা কত ভোল্টেজ আছে, তখন এটা রেসপন্স করে, ওটার উপরে ডিপেন্ড করে এই যাই তথ্য তারপর আমাদের সিপিউর কাছে। তো তারপরে আমাদের এই সিপিইউ থেকে প্রোটোকল এই আসে, প্রোটোকলের মাধ্যমে তখন এই সমস্ত কিছু চেক হওয়ার পর আমার মোবাইলটা অ্যাকুরেট চার্জ হতে পারে। এই এতগুলা জায়গা থেকে প্রবলেম হলে আমাদের মোবাইল ফোন ফেক চার্জিং, চার্জ শো করবে না, পার্সেন্টেজ গরমিল দেখাবে। তো অনেকগুলা প্রসেস আছে যেগুলো আমি ধাপে ধাপে দেখানোর চেষ্টা করলাম। তাহলে আমরা অলরেডি 6 নম্বর পর্যন্ত এখানে দেখেছিলাম, 7 নম্বর পর্যন্ত দেখেছিলাম। তো তারপর আপনার ফেক চার্জের জন্য আমরা এটা দেখতে পারি, এটা হচ্ছে আমাদের 8 নাম্বার চেক দেব। তারপর হচ্ছে আমাদের এই ফুয়েল গেজ আইসি, এই লাইনটি আমরা চেক দেব, এই সিরিয়াল ডাটা সিরিয়াল করতে অবশ্যই দেবো, আর এই লাইন চেক দেবো। তারপর আমাদের এই 8 নাম্বার প্রসেসটাই হচ্ছে যে এই আমাদের 8 নাম্বার, এই 9 নাম্বার প্রসেসই হচ্ছে আমাদের এই ফুয়েল গেজের বাকি প্রসেসিং চেক দেওয়ার জন্য। এভাবে ধাপে ধাপে আমরা কাজ করব। তারপর আমি এখানে দেখেন যে স্কিমেটিক দিয়ে রেখেছি, আমি এই স্কিমেটিকটা এখানে নিয়ে আসি, তাহলে আমরা বুঝতে পারবো যে দেখেন যে এখানে স্কিমেটিক অনুযায়ী আমি এখানে দিয়ে রেখেছি। হয়তো আপনারা ক্লিয়ার বুঝতে পারছেন না, আমি চেষ্টা করছি আপনাকে একই বিষয় আমি আবার আপনাকে স্কিমেটিক দিয়ে দেখিয়ে দিই, তাহলে সবচেয়ে সুবিধা হবে। এই হচ্ছে আমাদের দেখেন ফুয়েল গেজ আইসি, এই ফুয়েল গেজ আইসিতে এই হচ্ছে যে আমাদের পিন, আমরা এটাকে রিমুভ করে দিই এগুলাকে, তাহলে আমরা সহজে কিছু বুঝতে পারবো। আমি এতক্ষণ যাবত যে বিষয়গুলো দেখানোর চেষ্টা করলাম, আপনারা ধাপে ধাপে
ওগুলোকে চেক দেন, চেক দিলে ইনশাল্লাহ আমাদের অধিকাংশ মোবাইল ফোনের সমস্যার সমাধান হয়ে যাবে। তাহলে দেখেন এই হচ্ছে আমাদের ফুয়েল গেজ আইসি, আমরা এতক্ষণ যাবত যেটা দেখালাম। আর এখানেও একটা বিষয় থেকে গেছিল আমাদের, যেটা আমি ওটা আবারও দেখিয়ে দিচ্ছি। এখানে আমরা কিছুক্ষণ আগে যেটা দেখাচ্ছিলাম যে ব্যাটারি থার্মাল থেকে একটা রেজিস্টর আসবে, ওইটা হবে 1 মেগা ওহমসের, দিয়ে একটা পিন ইন করবে। আর 1 মেগা ওহমসের পিনের এখানে ইন করার পর আবারও কি আমাদের এই যে ভিডিডি গেজ নামের এই পিনে আউট হয়। আমি ওটা দেখিয়েছি কিন্তু লাইনটার নামটা লিখতে মিসিং হয়ে গেছে। ভিডিডি পিন গেজে অ্যাড হয়, এটা হচ্ছে ব্যাটারি থার্মাল পিন থেকে আসবে আমার ব্যাটারির, যে এটা হচ্ছে যে নেগেটিভ, এটা পজিটিভ, এটা বিএসআই, এটা হচ্ছে থার্মাল, এটা হচ্ছে আইডি, আর এটা হচ্ছে থার্মাল টিএইচ। এই থার্মাল পিন লাইন থেকে এই যে ফুয়েল গেজ আইসির কাজ যাবে, তারপর 1 মেগা ওহমস রেজিস্টার হয়ে আবার এখানে আসবে ভিডিডি গেজ নামে যে লাইনটা আছে, এই ভিডিডি গেজ লাইনের কাজ। আর এই যে দেখেন এসআরপি এসআর অন, এই যে আমাদের কারেন্ট সেন্স রেজিস্টার 0.1, এটা এখানে আমাদের চেকিং হবে, যেটা এটা সরাসরি ব্যাটারি কানেক্টরের সঙ্গে যুক্ত আছে। বুঝতে পেরেছেন বিষয়টা? এখানে চার্জ কতটুকু আউট হচ্ছে কি বিষয়, এটা আমাদের চার্জিং আইসির সঙ্গে থাকছে, আর এদিক থাকছে সরাসরি ব্যাটারি কানেক্টরের সঙ্গে, এই সিস্টেম। আর এই যে জিপিও আউট দেখেন 5.1 কিলো ওহমসের যে রেজিস্টার, এটা সরাসরি চলে যায় জিপিও আউট সিপিউর কাজ, যে আমার এই ফুয়েল গেজ আইসি কি পরিমাণ কাজ করছে। আর এই যে এসএমবি, এই যে বাক এসএমবি আই2সি, এই আই2সি প্রোটোকল থেকে তখন আমাদের ওই সিপিইউ থেকে কি, সিপিইউ থেকে আই2সি প্রোটোকল যে একটা অ্যাড্রেস পাঠায় যে আইসি কি অবস্থায়, যে এই যে অ্যাড্রেস। তো প্রোটোকলের যখন আলোচনা করি তখন তো আমরা বুঝাচ্ছিলাম যে মাস্টার আর স্লেভ, স্লেভ থেকে না মাস্টার থেকে স্লেভ একটা কোড পাঠায়, এই সেরকম ওই কোডটাই হচ্ছে যে অ্যাড্রেস, আমরা বলছি এখানে অ্যাড্রেস, ওটাই কোড। ওটার মাধ্যমে প্রতিটা আইসির জন্য আলাদা আলাদা অ্যাড্রেস, আলাদা আলাদা কোড আছে। এর কাছে যখন পাঠাবে তখন এর কোড আলাদা, এর অ্যাড্রেস আলাদা, এর কাছে যখন আসছে এর কোড আলাদা, এর অ্যাড্রেস আলাদা, রিড রাইট। তো তারপর এই যে ক্লক এ ডাটা, তারপর এই হচ্ছে আমার ভি ব্যাট, এখানে আবার আমাদের ওই ভি ব্যাটের এই যে কানেকশন, এখানে দেখিয়েছিলাম যে এই যে ভি ব্যাটটা ওই একই কানেকশন এখানে আমার আবার যুক্ত আছে। তো এইভাবে, আর গ্রাউন্ড বাকিটা, তো এইভাবেই আমার ফুয়েল গেজ আইসিটা কাজ করে। এখন এই পিনগুলো আমাদের কোনো সময় শর্টিং, লাইন মিসিং এগুলো হওয়া যাবে না, এগুলো চেক দিতে হবে। তো স্কেমেটিক বা অন্যান্য বিষয়গুলো আমরা ধাপে ধাপে বোঝানোর চেষ্টা করি, ওগুলো দেখতে দেখতে আমরা এই বিষয়গুলো খুব সহজ হয়ে যাবে। এখন অনেকেই নতুনের কারণে প্রবলেম হচ্ছে বিষয়টা বুঝতে, কয়েকবার দেখলে বিষয়টা আপনি বুঝে যাবেন। এবং আমি যে যতগুলো বিষয় বললাম এবং সহজে চেষ্টা করেছি বোঝানোর, যে কোন সমস্যাটার কারণে ফেক চার্জ হয়, কোনটার কারণে কি হয়। আমি যে জায়গায় ফেক চার্জের জন্য উল্লেখ করেছি বা মার্কিং করেছি, আপনি ভিডিওটা কয়েকবার দেখবেন, দেখার পর লিস্ট করে নেবেন যে এই কারণে ফেক চার্জ, এই কারণে ফেক চার্জ, এই কারণে ফেক চার্জ, এই জায়গাতে ভোল্টেজ না পেলে ফেক চার্জ, এই জায়গাতে ভোল্টেজ এত নম্বর পিনে না পেলে ফেক চার্জ। এভাবে করে আপনি ফেক চার্জের উপরে লিস্ট করে নেবেন। আমি কোথায় কোথায় পার্সেন্টেজ শো করবে না, পার্সেন্টেজ কমা বাড়া হবে না, প্রবলেম হয়, ওইটার উপরে খালি লিখে নেবেন। একবার ভিডিও দেখবেন যে কোথায় কোথায় পার্সেন্টেজ বিষয় বলেছি, তখন পার্সেন্টেজ লিখবেন। একবার বলেছি যে কোথাও কোথাও চার্জে লাগার পর চার্জ ডিসপ্লে তো শো করবে না কোন কোন লাইনের কারণে, তখন ওইটা লিখবেন। লিখেছি বলেছি যে কখন দেখা যাচ্ছে যে আপনার চার্জ বা ওভার হিটিং হচ্ছে বা টেম্পারেচার হাই লো, এই যে বিষয়গুলো সবগুলোই আপনার যখন যেটা বিষয়ের উপরে লিখে নিতে হবে আপনাকে, এবং লিখে লিখে নিয়ে বিষয়গুলো পড়বেন, দেখবেন, তাহলেই মাথায় সেভ হবে। আর আমি বললাম আপনি একবার দেখলেন, দুইবার দেখলেন, এটা সহজে মাথায় সেভ হবে না। আর যখন আপনি কাজ করতে থাকবেন, আমি দেখাচ্ছি আপনি প্র্যাকটিক্যালি কাজ করছেন, খুব সহজেই জিনিসটা মাথায় সেভ হয়ে যাবে। তাহলে আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। পরবর্তী আমরা নেক্সট ক্লাস যখন এমটিকে সিপিইউ নিয়ে করবো, তখন দেখবেন যে ওটাও খুব সহজেই বুঝে যাবেন, একই প্রসেস, কিছু চেঞ্জ আছে। আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। আজকের বিষয় আমাদের এ পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হচ্ছে আমাদের পরবর্তী ক্লাসে।